প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে স্কুলের ফেসবুক পেজে অ্যাসাইনমেন্টের নোটিশ পেয়েছ। ষষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী 4 নভেম্বর 2020 বুধবার থেকে প্রতি বুধবার পরবর্তী 9 ডিসেম্বর বুধবার পর্যন্ত প্রতি বুধবার স্কুলে আসবে। অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন নিয়ে যাবে এবং পরবর্তী সপ্তাহে পরবর্তী বুধবার এসে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে। তো আমাদের বিজ্ঞান বিষয়ের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী 11 নভেম্বর, 25 নভেম্বর এবং 2 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নেওয়া এবং জমা দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো অ্যাসাইনমেন্টের জন্য যে সমস্ত অধ্যায় নির্ধারণ করা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত করোনাকালীন সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে, সেই সিলেবাস অনুসারে আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের জন্য, যেটা 11 নভেম্বর আমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, তো প্রথম অ্যাসাইনমেন্টের জন্য আমাদের নির্ধারণ করা হয়েছে প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়। তো এই পরিমাপ অধ্যায়ের আলোচনা আমাদের বছরের শুরুতে হয়ে গেছে। তো তারপর আমরা এখন সংক্ষিপ্ত একটু আলোচনা করব বিজ্ঞানের সংজ্ঞা, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, মৌলিক ও যৌগিক একক, আয়তন, পরিমাপ ইত্যাদি নিয়ে আলোচনা বছর শুরুতে হয়ে গেছে। আর একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমরা ইনশাআল্লাহ তোমাদের নির্ধারিত কাজ সম্পর্কে ধারণা দিয়ে ক্লাস শেষ করব। তো তোমরা জানো যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে অর্জিত যে জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের যে পদ্ধতি, প্রক্রিয়া, এটাকে বলা হয় কি বিজ্ঞান। তো আর বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা যে একটা ধারাবাহিক সুশৃঙ্খল পদ্ধতিতে করা হয় সেটাকে কি বলা হয়? বৈজ্ঞানিক প্রক্রিয়া। তোমরা জেনেছ। এখন দেখো, যে কোনো বিজ্ঞানসম্মত কাজ করতে হলে যে কোনো জিনিসের সঠিক পরিমাণ নির্ধারণ করতে হয়, দৈর্ঘ্যের সঠিক পরিমাণ নির্ধারণ করতে হয়, তারপরে তোমার সময়ের সঠিক পরিমাণ নির্ধারণ করতে হয়, ভরের সঠিক পরিমাণ, শক্তির সঠিক পরিমাণ নির্ধারণ করতে হয়। এ কোনো কিছু সঠিক পরিমাণ নির্ধারণই হচ্ছে পরিমাণ। সঠিক পরিমাণ নির্ধারণ হচ্ছে কি পরিমাণ। সঠিক পরিমাণ যদি নির্ধারণ না করা যায় তাহলে প্রত্যেক কাজের মধ্যে, প্রতিটি পরীক্ষা নিরীক্ষার মধ্যে ভুল হবে, ফলাফল ভুল আসবে এবং সে কাজ থেকে সঠিক ফলাফল পাওয়া যাবে না, শুধু উপকারিতা পাওয়া যাবে না। তো দেখো, তো এই পর্যায়ে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহ নিয়ে একটু আলোচনা করি। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সঠিকভাবে যদি কোনো কাজ আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথম সমস্যা নির্বাচন করতে হবে, যে আমি কি সমস্যা সমাধান করতে চাই। প্রশ্ন নির্বাচন করতে হবে বা সমস্যা নির্বাচন করতে হবে, আমি কোন সমস্যা সমাধান করতে চাই সেটা আগে নির্বাচন করতে। তারপরে কি করতে হবে? দেখো, বিদ্যমান তথ্য সংগ্রহ, অর্থাৎ যে সমস্যা, বৈজ্ঞানিক প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হলো কি, যে সমস্যার সমাধান আমি করতে চাই, যে প্রশ্নের উত্তর আমি চাই, তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আমার জানা তথ্য যেটা আছে সেটার সাথে মিলিয়ে আরও পরিবেশ থেকে, আশপাশ থেকে, তার সংশ্লিষ্ট বিষয়গুলি থেকে তথ্য
সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করার পরে আমাদের পরীক্ষা ও পর্যবেক্ষণের পরিকল্পনা করতে হবে। এরপর উপাত্ত সংগ্রহের উপকরণ যেমন চেকলিস্ট ইত্যাদি দিয়ে আমাদের কী করতে হবে, বিভিন্ন তথ্য এবং উপাত্ত কে সাজাতে হবে। সাজানোর পরে আমরা কি করব, এখান থেকে আমরা একটা সম্ভাব্য ফলাফল পাবো। সম্ভাব্য ফলাফল পাওয়ার পরে আবারও আমরা পর্যবেক্ষণ করব, আরও উপাত্ত সংগ্রহ করব এবং সেই উপাত্তগুলিকে আমরা বিশ্লেষণ করব। উপাত্তগুলিকে বিশ্লেষণ করব, বিভিন্ন উপাত্তগুলিকে মিলিয়ে বিভিন্ন তথ্য উপাত্তগুলিকে আমরা কী করব, বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমরা আরও একটা সম্ভব ফলাফল পাবো। সেই ফলাফলটি যদি আমরা আবার কি করি, সেই ফলাফলকে আমরা আবার মূল্যায়ন করি, বিশ্লেষণ করি, তুলনা করি, যাচাই করি, তার সর্বশেষ চূড়ান্ত যে ফলাফলটি পাবো সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে সেটাকে প্রকাশ করব। তাহলে এভাবে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কোনো কাজকে সুন্দর সুশৃঙ্খলভাবে করতে পারি। তাহলে সমস্যা নির্বাচন, তাহলে আমরা কি পেলাম, সমস্যা নির্বাচন, বিদ্যমান তথ্য সংগ্রহ, পরীক্ষণ পর্যবেক্ষণ পরিকল্পনা, সম্ভাব্য ফলাফল, পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ, পুনরায় প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, সম্ভব ফলাফল গ্রহণ বা বর্জন। গ্রহণ বা বর্জন বলতে এখানে দেখো, যদি আমি যে সম্ভব ফলাফল যেটা নিয়েছিলাম সেটা যদি যথাযথভাবে প্রমাণিত হয় আমাদের বিশ্লেষণের মাধ্যমে, তাহলে সেটা আমরা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে পারবো। আর যদি সেটা যথাযথভাবে আমাদের কাছে সঠিক প্রমাণিত না হয়, তাহলে আবার সেটাকে বর্জন করে পুনরায় আর একটা ফলাফল আমরা সম্ভব একটা ফলাফল গ্রহণ করে সেটাকে আবার যাচাই বাছাই করবো। যে শেষ পর্যন্ত যে ফলাফলটি গ্রহণযোগ্য বলে মনে হয় সেটাকে আমরা প্রকাশ করব। তাহলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি পেয়ে গেলাম। তোমরা বইয়ের সাথে আরও মিলিয়ে দেখবে যে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি হচ্ছে কি, সমস্যা নির্বাচন, বিদ্যমান তথ্য সংগ্রহ, পরীক্ষণ পর্যবেক্ষণ পরিকল্পনা, উপাত্ত সংগ্রহের উপকরণ যেমন চেকলিস্ট তৈরি, সম্ভব ফলাফল, পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, সম্ভব ফলাফল গ্রহণ বা বর্জন, সর্বশেষ ফলাফল প্রকাশ। এবার আসলে বৈজ্ঞানিক পরিমাপের বিভিন্ন চিত্র আমরা আগে বলেছি, যেগুলো সঠিকভাবে পরিমাপ করতে হবে। সঠিকভাবে পরিমাপ না করতে পারলে সেটা সঠিক ফলাফল আমরা অর্জন করতে পারবো না। তো পরিমাপের দেখো এখানে ভর পরিমাপের জন্য তোমার যন্ত্র আছে। এখানে দেখো ব্লাড প্রেশার কিন্তু পরিমাপ করা হচ্ছে, ব্লাড সুগার পরিমাপ করার যন্ত্র দেওয়া হয়েছে। তো এখানে তোমার সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র আছে, ভার্নিয়ার স্কেল, তো স্লাইড ক্লিপার্স, আবার দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল আছে, তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার। এগুলো হলো পরিমাপ। বিভিন্ন পরিমাপের বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন একক আছে। দৈর্ঘ্য পরিমাপের একক কি তোমাদের মনে আছে না? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি, আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আর ছোট যদি আমরা মাপতে চাই তাহলে সেন্টিমিটার, তারপরে সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, আর ছোট বস্তু যে হয় সেক্ষেত্রে গ্রাম। তো এখন আমাদের একটা আলোচনার বিষয় হলো মৌলিক এবং যৌগিক একক নিয়ে। তো দৈর্ঘ্য, উচ্চতা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদির এগুলি যে তোমার মূল রাশিগুলি, এদের যে একক, এদের একক কিন্তু মৌলিক একক। দেখো আমরা যাকে পরিমাপ করি তাকে সাধারণত কি বলি, রাশি বলি। টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে দৈর্ঘ্য হলো একটি রাশি, উচ্চতা পরিমাপ করার জন্য উচ্চতাও একটি রাশি। দৈর্ঘ্য এককের মাধ্যমে কোনো একটি বস্তু সরাসরি পরিমাপ করা যায়। এখানে দৈর্ঘ্যের এককটি নিজেই স্বয়ংসম্পূর্ণ, এই একক হলো মৌলিক একক। তাহলে মৌলিক কি, যে এককগুলি নিজেই স্বয়ংসম্পূর্ণ, যার প্রকাশের জন্য অন্য এককের সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে মৌলিক একক। আমরা যদি টেবিলের দৈর্ঘ্য মাপতে চাই, ব্যাস মেপ হলো এত মিটার, এত মিটার বা এত সেন্টিমিটার। তো এক্ষেত্রে এই একক প্রকাশ, এই মিটার একক প্রকাশ করতে গেলে অন্য একক কিন্তু সাহায্য নিতে হচ্ছে না। কিন্তু আমরা যদি বলি টেবিলের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটি মাপলাম, দুটি দৈর্ঘ্য একক মিটার, প্রস্থ আসলে এক ধরনের
দৈর্ঘ্যেরই শাখা, তাহলে সেক্ষেত্রে প্রস্থ একক আমরা মিটার পেলাম, কিন্তু এই দুইটি একক যখন আমরা গুণ করবো তখন কিন্তু আমরা ক্ষেত্রফল একক পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দুইটি দৈর্ঘ্য এককের এখানে সাহায্য নিতে হচ্ছে। তো এই ক্ষেত্রফল একক কিন্তু যৌগিক একক। দেখো যদি কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপ প্রকাশ করা যায় না, যেমন শ্রেণীকোণের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। এছাড়া আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফল দরকার। এসব ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার। এই সমন্বিত এককগুলো যৌগিক একক। তাহলে আমরা কি পেলাম? যৌগিক হচ্ছে আসলে কি সমন্বিত একক, যেমন ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক। তো আসলে যৌগিক এককগুলি আসলে কি গুণিতক একক, কেমন? তো গুণিতক একক বলতে এখানে শুধু গুণিতক একক নয়, বরং একাধিক এককের গুণফল বা ভাগফল। ভরের একক, আচ্ছা তোমরা এগুলি জানো, গণিতে পড়েছো, নিচের ক্লাসে পড়েছ। ভরের একক তো কিলোগ্রাম, 1000 কিলোগ্রামে 1 কিলোগ্রামকে আবার ছোট করা যায়, 1 কিলোগ্রাম তো 1000 গ্রাম, আর গ্রামকে আবার ছোট করলে কি হয়? 1000 মিলিগ্রাম 1 গ্রাম, 100 কিলোগ্রাম 1 কুইন্টাল। সময়ের একক তোমরা জানো সবাই, সেকেন্ড। তো 60 সেকেন্ড হলো 1 মিনিট, 10 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন। এখন এগুলি গেল মৌলিক একক, এগুলি গেল মৌলিক একক। কারণ যৌগিক একক দেখো যে আয়তন, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা বলছি যৌগিক একক। আবার ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করো তখন পাবে আয়তন, যেটা আরেকটা যৌগিক একক। কেমন? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হলো ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। তো অ্যাসাইনমেন্ট তোমার নির্দিষ্ট সময় আসবে ইনশাল্লাহ, 11 নভেম্বর বুধবার সকাল 10টা স্কুলে আসবে। আমরা বিজ্ঞানের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং তোমরা জেনে রাখো যে এই প্রথম অধ্যায় থেকে প্রথম অ্যাসাইনমেন্ট হবে। তো প্রথম অধ্যায়টা আরও ভালো করে পড়ে আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।